হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাওহিদুল ইসলাম, প্রভাষক পরিনীতি ও সুশাসন, আমিরউদ্দিন কলেজ, সখীপুর, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই কেমন আছো? প্রথম বর্ষের যারা শিক্ষার্থীবৃন্দ আছো, আমি আজকে তাদের উদ্দেশ্যে ক্লাস নিব। আমার আজকের অধ্যায় হচ্ছে পরিনীতি সুশাসন পরিচিতি। আমি গত ক্লাসে সম্পর্ক করিয়েছিলাম পরিনীতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের সম্পর্ক, পরিনীতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের সম্পর্ক কি, এগুলো সম্পর্কে আলোকপাত করেছিলাম। আশা করছি তোমরা মনোযোগ সহকারে সেগুলো দেখেছো। আজকে পরিনীতি ও সুশাসন এবং সমাজ বিজ্ঞান এবং অর্থনীতি এর সাথে কি সম্পর্ক রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করব। আশা করছি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাস শুনবে এবং বাসায় প্র্যাকটিস করবে। পরিনীতি ও সুশাসন এবং সমাজ বিজ্ঞান এর মধ্যে সম্পর্ক বা পার্থক্য এগুলো সম্পর্কে পড়তে হলে আগেই দুইটার সম্পর্কে ধারণা নিতে হবে বা সংজ্ঞা জানতে হবে। পরিনীতি সুশাসন আমরা আগেই পড়েছি। পরিনীতি সুশাসন হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, মানে যে শাস্ত্র আহ নাগরিকের যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনা করে এবং নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকের আচার আচরণ, নাগরিক জীবনের সামগ্রিক পর্যালোচনা ইত্যাদি বিষয়ে আলোচনা করে তাকে পরিনীতি বলা হয়। অপরদিকে সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞান সমূহের মধ্যে একটা নবীনতম শাখা। বলা যায় সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের দর্পণ স্বরূপ। আসলে সমাজবদ্ধ মানুষের যাবতীয় দিক সম্পর্কে পঠন পাঠন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে সমাজ বিজ্ঞানের কাজ। সমাজ বিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে সামাজিক কাঠামোর অভ্যন্তরে শৃঙ্খলা ও সংহতির সংরক্ষণের নীতিমালা উদ্ঘাটন করা। তো এদিক থেকে বলা যায় তাদের মধ্যে সম্পর্ক আছে সমাজ বিজ্ঞান এবং পরিনীতির মধ্যে, এবং কিছু পার্থক্য রয়েছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে সমাজ বিজ্ঞানের সাথে আহ, যে পরিনীতি এবং সুশাসনের সাথে সমাজ বিজ্ঞানের যে সম্পর্ক রয়েছে সাদৃশ্য। পরিনীতি সুশাসনের সমাজ বিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত নিয়ে আলোচনা করা, এছাড়াও সামাজিক ও পারিবারিক মূল্যবোধ শিক্ষা আলোচনা করা হয় যা সমাজ বিজ্ঞানের অন্তর্ভুক্ত। তাই বিষয়বস্তুর দিক থেকে সমাজ বিজ্ঞান আর পরিনীতি সুশাসনের মধ্যে সাদৃশ্য রয়েছে। তারপরে একে অন্যের সহযোগী। পরিনীতি ও সুশাসন এবং সমাজ বিজ্ঞান একে অপরের সাহায্য করে। সমাজ বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো সমাজ। তাই পরিনীতি ও সুশাসন সমাজ সম্পর্কিত আলোচনায় তথা সমাজের উৎপত্তি, বিকাশ, সামাজিক পরিবর্তন, সামাজিক মূল্যবোধ ইত্যাদি ব্যাখ্যায় সমাজ বিজ্ঞানের সাহায্য গ্রহণ করে। আবার রাষ্ট্র ও নাগরিকতা বিষয়ক সমগ্র আলোচনার ক্ষেত্রে সমাজ বিজ্ঞান পরিনীতি ও সুশাসনের সাহায্য গ্রহণ করে থাকে। তাই বলা যায় যে আসলে পরিনীতি, সুশাসন এবং সমাজ বিজ্ঞান একে অপরের সহযোগী। সমাজ বিজ্ঞান এবং পরিনীতি ও সুশাসন একে অপরের উপর নির্ভরশীল। আসলে রাষ্ট্র সমাজের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাষ্ট্র ছাড়া যেমন সমাজের আলোচনা, এ কারণেই রাষ্ট্র সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য সমাজ বিজ্ঞান পরিনীতি ও সুশাসনের উপর নির্ভরশীল। আবার সমাজ সম্পর্কিত বিভিন্ন তথ্যের জন্য পরিনীতি ও সুশাসন সমাজ বিজ্ঞানের উপর নির্ভরশীল। তাহলে এখানে বলা যায় যে পারস্পরিক নির্ভরশীলতা এই দুইটা বিষয়ের উপর ব্যাপকভাবে বিস্তৃত। মানুষ শুধু সামাজিক রাজনৈতিক জীব বটে, তাই একজন ব্যক্তির সামাজিক জীবনের পাশাপাশি রাজনৈতিক জীবনও রয়েছে। কেননা সমাজের মানুষকে পূর্ণতা দেয় হচ্ছে রাষ্ট্র। এদিক থেকে সমাজবিজ্ঞান এবং পরিনীতি শাসন একে অপরের শিক্ষা দ্বারা পরিপূর্ণতা লাভ করে। তো এখানে
আমি সম্পর্ক আলোচনা করলাম এই সমিতি এবং সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্যগুলো যদি আমি আলোচনা, তাহলে আমরা দেখতে পাই হচ্ছে বিষয়বস্তুর ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। পৌরনীতি ও সুশাসন সামাজিক বিজ্ঞানের প্রাচীন শাখাগুলোর মধ্যে অন্যতম। এর মূল প্রতিপাদ্য বিষয় রাষ্ট্র ও নাগরিক। অন্যদিকে সমাজ বিজ্ঞান একটি নবীনতম মৌলিক ও আধুনিক সামাজিক বিজ্ঞান। এর মুখ্য বিষয় হলো মানুষের সামগ্রিক সামাজিক জীবন। তারপর পরিধির মধ্যে পার্থক্য আছে। সমাজ বিজ্ঞান এবং পৌরনীতি সুশাসনের যে পরিধি, সেটার মধ্যে পার্থক্য আছে। পরিণতি সুশাসন হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এটি সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক কার্যকলাপ এবং নাগরিকের যে নাগরিক ও রাষ্ট্রের যে পারস্পরিক সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা করে, তাই এর পরিধি অপেক্ষাকৃত সংকীর্ণ। অন্যদিকে সমাজবিজ্ঞান হলো সমাজের পূর্ণাঙ্গ অধ্যয়ন। সমাজবিজ্ঞান সমাজবদ্ধ মানুষের সামাজিক জীবনের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে, বিধায় এর পরিধি ব্যাপক ও বিস্তৃত। তারপরে রয়েছে এটার প্রকৃতি। পৌরনীতি সুশাসন অনেকটা ব্যবহারিক ও রীতিনিষ্ঠ বিষয়, যেটি সমাজের মানুষের সচেতন কর্মকাণ্ড নিয়ে ব্যাপক বিস্তৃত থাকে বা ব্যাপৃত থাকে। অন্যদিকে সমাজ বিজ্ঞান একটি তাত্ত্বিক ও বস্তুনিষ্ঠ বিষয়, যেটি সমাজের মানুষের সব সচেতন ও সচেতন কর্মকাণ্ড নিয়ে অনুশীলন করে। গুরুত্ব গুরুত্বের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। যেমন পরিণতি সুশাসন সর্বদাই সমাজের মানুষের নাগরিক যে জীবনের যে উদ্দেশ্য বা নাগরিক জীবনের আহ, যে সার্বজনীন যে দিক, নাগরিক জীবন সম্পর্কে যে আলোচনা, এটা করে থাকে। অন্যদিকে সমাজ বিজ্ঞান সর্বদা মানুষের সমাজবদ্ধ জীবনের উপর অত্যাধিক গুরুত্ব দেয়। উপযুক্ত আলোচনা শেষে আসলে বলা যায় যে সমাজ ও রাষ্ট্র একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। সমাজ ছাড়া যেমন রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না, তেমনি রাষ্ট্র ছাড়াও সমাজ অসম্পূর্ণ। কেননা মানুষ তার প্রয়োজন ও আত্মরক্ষার জন্য প্রথমে সমাজবদ্ধ হয়ে সমাজ গঠন করে এবং পরে রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটায়। তাই পরিণতি আর সুশাসন এবং সমাজ বিজ্ঞানের মধ্যে কিছু পার্থক্য থাকলেও বা বৈসাদৃশ্য থাকলেও, এরা কখনো একা চলতে পারে না, বরং একে অন্যের সাহায্যে পূর্ণতা লাভ করে। তো পরীক্ষার মধ্যে হয়তো পরিণতি ও সুশাসনের এবং সমাজ বিজ্ঞানের মধ্যে কিছু সম্পর্ক থাকতে পারে বা পার্থক্য থাকতে পারে, এটা ক নাম্বারে থাকতে পারে। তো তোমরা একটু মনোযোগ সহকারে আরেকবার রিভিশন দিবে। এখন আমি আলোচনা করব পরিণতি ও সুশাসন এর সাথে অর্থনীতির যে সম্পর্ক সম্পর্ক এবং পার্থক্য, এগুলো সম্পর্কে। মানুষ হচ্ছে সামাজিক জীব, তবে সমাজে বসবাস করতে গেলে মানুষের বিভিন্ন ধরনের অর্থনৈতিক আলোচনা করে। অর্থনীতি অর্থনীতি হলো অর্থ সম্পর্কিত বিজ্ঞান। বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, উনি বলেন যে উৎপাদন, বন্টন ও ভোগ সংশ্লেষণের সাথে অর্থনীতির সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটোই লক্ষ্য করা যায়। তো আমি এখানে সাদৃশ্য সম্পর্কে প্রথমে আলোচনা করব। পরিণতি সুশাসন এবং অর্থনীতি হলো সামাজিক বিজ্ঞানের দুইটা স্বতন্ত্র কর্তব্য নিয়ে আলোচনা করে, আর অর্থনীতি মানুষের অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করে। আপাত দৃষ্টিতে এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য প্রতীয়মান হলেও এদের মধ্যে কিছু সাদৃশ্য পরিলক্ষিত হয়। যেমন অভিন্ন বিষয়বস্তু। অর্থনীতি এবং পৌরনীতি ও সুশাসন দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা হলেও উভয়ের মূল আলোচ্য বিষয় কিন্তু নাগরিক। পৌরনীতি সুশাসন নাগরিকের অধিকার, দায়িত্ব, কর্তব্য, জীবন আচরণ নিয়ে আলোচনা করে, আর অর্থনীতি নাগরিকের অর্থনৈতিক জীবন আলোচনা করে। তো এই ক্ষেত্রে আমরা বিষয়বস্তু যদি দুইটার এইভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই একই। 2 নম্বর হচ্ছে উভয় মানব কল্যাণে ব্রতী, মানে মাধ্যমে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে কল্যাণ আনয়ন করার শিক্ষা দেয়। অন্যদিকে অর্থনীতি মানুষের বিভিন্ন অভাব পূরণের জন্য সম্পদ উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগের সাথে জড়িত বিষয় নিয়ে আলোচনা করে। সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করে জীবনে কল্যাণ সাধন করার শিক্ষা দেয় হচ্ছে অর্থনীতি। সুতরাং এক্ষেত্রে দেখা যায় যে উভয় বিষয় মানব জীবনের যে কল্যাণ সাধন, এটার আসলে শিক্ষা দিচ্ছে। 3 নাম্বার হচ্ছে আলোচনার ক্ষেত্রে অভিন্নতা। পরিণতি সুশাসন এবং অর্থনীতি উভয় বিষয় আলোচ্য সূচিতে কিছু সাদৃশ্য পাওয়া যায়।
যেমন সরকারি অর্থ ব্যবস্থা নিয়ে উভয় বিষয়ে আলোচনা পর্যালোচনা করে। এছাড়াও কর নীতি, অর্থনৈতিক সমস্যা ও সমাধান, আন্তর্জাতিক সংগঠন, বৈদেশিক বাণিজ্য, জনসংখ্যা সম্পর্কিত যাবতীয় বিষয়, পৌরনীতি, সুশাসন এবং অর্থনীতি উভয় বিষয় সমান গুরুত্ব পেয়ে থাকে। তারপরে এখানে আছে পারস্পরিক যে সম্পর্কের গভীরতা। পৌরনীতি, সুশাসন ও অর্থনীতি একে অপরের সাথে পারস্পরিক গভীর সম্পর্ক, যেমন রাজনীতিকে প্রভাবিত করে তেমনি রাজনীতিও বিভিন্নভাবে অর্থনীতিকে প্রভাবিত করে। পারস্পরিক যে নির্ভরশীলতার বিষয়টি অর্থনীতি এবং পৌরনীতির মধ্যে ব্যাপকভাবে উল্লেখিত। যেমন রাষ্ট্রের এমন অনেক কাজ রয়েছে যেগুলো প্রত্যক্ষভাবে অর্থনৈতিক কার্যাবলীর সাথে জড়িত। যেমন বলা যায় রাজনৈতিক সাফল্য অর্থনীতির সাফল্যের সাথে সম্পর্কযুক্ত। আবার বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা ও কার্যাবলী রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। তো না, আমি আমি করলাম পরিণতি এবং সুশাসন, পরিণতি, সুশাসন এবং অর্থনীতির মধ্যে। এখানে কিছু আবার বৈসাদৃশ্য বা পার্থক্য রয়েছে। বিভিন্ন দিক থেকে আসলে পরিণতি, সুশাসন এবং অর্থনীতি একে অপরের সাথে সম্পর্কযুক্ত হলেও সমাজ বিজ্ঞানের দুটি শাখা যেহেতু, এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যেমন আলোচনার ক্ষেত্রগত যে বৈসাদৃশ্য, পরিণতি ও সুশাসন হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এর মূল আলোচ্য বিষয় রাষ্ট্র, নাগরিক এবং নাগরিকের সাথে সম্পর্কিত যাবতীয় বিষয়। আর অর্থনীতি হচ্ছে অর্থ বিষয়ক বিজ্ঞান, অর্থের সাথে সম্পর্কিত যাবতীয় কার্য নিয়ে অর্থনীতির আলোচনা আবর্তিত। 2 নম্বর হচ্ছে পদ্ধতিগত ভিন্নতা। পরিণতি, সুশাসন, পরিণতি ও সুশাসন ঐতিহাসিক এবং অর্থনীতি গাণিতিক পদ্ধতিতে। পদ্ধতিগত একটা ভিন্নতা হয়, অর্থনীতির অধ্যয়ন সিস্টেম বা অধ্যয়ন পদ্ধতি কিরকম। তারপরে আছে এখানে কিছু বিষয়বস্তুগত ভিন্নতা। পরিণতি সুশাসনের সাথে অর্থনীতির বিশেষ পার্থক্য পরিলক্ষিত হয় বিষয়বস্তুগত দিক থেকে। যেমন অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় হলো চাহিদা, যোগান, উপযোগ, অভাব, উৎপাদন, ভোগ, শিল্প ও শিল্প। পরিণতি সুশাসনের সাথে কোনোভাবে সম্পর্কিত না। আবার পরিণতি সুশাসন সংবিধান ইত্যাদি অর্থনীতিতে আলোচনা হয় না। সেক্ষেত্রে দেখা যায় যে বিষয়বস্তুগত একটা ভিন্নতা রয়েছে দুইটা বিষয়ের মধ্যে। 4 নাম্বার হচ্ছে মৌলিক বিষয় ভিন্নতা। পরিণতি সুশাসন নাগরিক জীবনাচরণ এর বিশ্লেষণের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। অপরদিকে অর্থনীতি মানুষের অর্থনৈতিক জীবনাচরণ বিশ্লেষণের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এই ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। পরিশেষে আমরা বলতে পারি যে পরিণতি সুশাসনের সাথে অর্থনীতির সামান্য পার্থক্য থাকলেও ওদের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। অর্থাৎ মানে উভয় বিষয়ের আসলে লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একই, যে মানব কল্যাণ সাধন করা। আর এক্ষেত্রে উভয়ই একে অপরের সহায়ক হিসেবেই ভূমিকা পালন করে থাকে। তো অর্থনীতি এবং পরিণতির মধ্যে যে সম্পর্ক পার্থক্য পড়লাম, এটা তোমরা আরেকবার হচ্ছে মনোযোগ সহকারে আমার ক্লাসটা শুনে পরে বাসায় লেখার চেষ্টা করবে, এটা বইয়ের সাথে মিলিয়ে লেখার চেষ্টা করবে। যত লিখবে তত যত তোমরা লেখার প্র্যাকটিস করবে তত ভালো করতে পারবে পরীক্ষায়। তো আমি এখন পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যে আইসিটি বর্তমান যে নতুন একটা আহ বিষয় যুক্ত হয়েছে, এই আইসিটির সম্পর্ক পার্থক্য আমরা এখন আলোচনা করব। তথ্য প্রযুক্তির বিশ্ব, আধুনিক তথ্য যোগাযোগ যে প্রযুক্তি, এটা ব্যবহার করে মানুষের জীবন অনেক সহজ হয়েছে। তার মাধ্যমে বিকশিত হয়েছে নতুন নতুন ধারা। পরিণতি সুশাসনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পরিণতি সুশাসনের বিষয়বস্তু হলো নাগরিক, যেটা আমরা আগেও পড়েছি, এবং নাগরিকের জীবনের যে সার্বিক বিষয়, সেগুলো সার্বিক বিষয়কে আরো সহজতর করার জন্য আসলে আইসিটি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে। নাগরিক সেবা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়, সেক্ষেত্রে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের কাছে যে কাঙ্ক্ষিত সেবা পৌঁছানো, এটা আসলে এই কাজটা মূলত আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি করে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার নাগরিক জীবনে অনেক স্বস্তি এনেছে। তো
এখানে দেখা যাচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আসলে অনেক কাজ সহজভাবে করা সম্ভব হচ্ছে, যেমন রাষ্ট্রীয় প্রশাসনের কাজ, তারপরে হচ্ছে অর্থনৈতিক অনেক কাজ আছে, শিক্ষা প্রযুক্তি ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে ব্যাপক আহ উন্নতি ঘটেছে এই আইসিটির সহযোগিতায়, তথ্য প্রযুক্তির সহযোগিতায়। আসলে বলতে গেলে হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে এই তথ্য প্রযুক্তির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দক্ষ ও অংশগ্রহণমূলক আধুনিক প্রযুক্তি নির্ভর যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা নির্মাণে ভূমিকা পালন করতেছে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। কারণ তথ্যের অবাধ প্রবাহ মাধ্যমে নাগরিকের কাছে আসলে তথ্য পৌঁছে যাচ্ছে, সহজ এবং বোধগম্য হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাস্তবতা হলো কম্পিউটার, ইন্টারনেট, ট্যাব, নোটবুক, ল্যাপটপ, স্মার্টফোন, ডাটাবেস, সফটওয়্যার ইত্যাদি। এগুলো সরকারি কাজকে করেছে সহজ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে খুব তাড়াতাড়ি বিশ্বের যে কোনো প্রান্তে তথ্য আদান প্রদান করা যায়। অনলাইনে সব ধরনের আবেদন, তথ্য সেবা, বিল জমা, ফি জমা, সরকারি বেসরকারি তথ্য, টেন্ডার জমা ইত্যাদি করার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ হয়েছে। ই গভর্নেন্স সম্ভব হয়েছে প্রযুক্তির কারণে। সরকারের সবকিছু প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিচালিত হয়। স্যাটেলাইটের কল, টিভি চ্যানেল, নানা রকম তথ্য আদান প্রদান, তারপর ভিডিও কনফারেন্স, স্কাইপিতে কথোপকথন, ই বুক, এটিএম বুথে টাকা উত্তোলন, বিভিন্ন বিল জমা দেওয়া, দেশ বিদেশের পত্র-পত্রিকা, পুস্তক, জার্নাল, সাময়িকী পড়া এবং সেগুলো সংরক্ষণ, মোবাইল ও গাড়িতে জিপিএস ব্যবহার করে অবস্থান জানা, মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে বিভিন্ন স্থান এবং ই ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং মাধ্যমে সহজে লেনদেন ইত্যাদি সবই সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ই গভর্নেন্স চালু করা হয়েছে। ই গভর্নেন্স তো প্রযুক্তির মাধ্যমে পরিচালিত যে শাসন ব্যবস্থা, ফলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আন্তঃযোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে। সরকার নাগরিকদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য সব কার্যক্রম প্রযুক্তির আওতায় এনেছে। ফলে নাগরিকগণ তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সহজে জানতে ও বুঝতে পারছে। তাছাড়া সরকার নাগরিকদের বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়ার জন্য প্রান্তিক পর্যায় পর্যন্ত প্রযুক্তি, এছাড়া নানা রকম অবাধ তথ্য প্রবাহের বিকাশের ফলে কাজ যেমন সহজ হচ্ছে, দুর্নীতি কমে যাচ্ছে এবং ব্যয় সাশ্রয় হচ্ছে। সাথে আসলে পৌরনীতি সুশাসনের একটা গভীর সম্পর্ক রয়েছে। কারণ নাগরিকদের আসলে নাগরিক জীবন আরো সহজতর করার লক্ষ্যে তথ্য প্রযুক্তি যে সেবাটা দিয়ে যাচ্ছে সেটা আসলে অবশ্যই স্বীকার করতে হবে। নাগরিকের যে আর্থসামাজিক উন্নয়ন বা তথ্য প্রযুক্তির মাধ্যমে, প্রযুক্তির ব্যাপক ব্যবহারের মাধ্যমে যে নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, সেটাও অস্বীকার করার মতো নয়। সরকারের বিভিন্ন দপ্তরের সম্পদ কি পরিমাণে আছে আর কি পরিমাণ প্রয়োজন হবে তা নির্ণয়ে প্রযুক্তিগত সাহায্য নেওয়া যেতে পারে। গ্রামীণ অর্থনীতি মজবুত করতে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলা, প্রযুক্তি নির্ভর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের সচেতন ও বর্তমানে তথ্য প্রাপ্তি সব নাগরিকের অধিকার হিসেবে বিবেচিত। এই তথ্যের মাধ্যমে নাগরিকগণ সরকারের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হয় এবং তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে। সুতরাং নাগরিকদের বিভিন্ন কার্যক্রম এবং রাষ্ট্রের সাথে
তো আমি যেটা বলতে নিছিলাম, কারিগরি ত্রুটির জন্য দুঃখিত, সমস্যা করতেছিল। আচ্ছা, চলো আবার ক্লাসে ফিরে যাক। তো তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের সুশাসন ও জবাবদিহিমূলক প্রশাসন বাস্তবায়ন করা সম্ভব হয়। তো উপর্যুক্ত আলোচনা শেষে আমরা এটা বলতে পারি যে পরিণতি সুশাসন এমন একটি সামাজিক বিজ্ঞান যার সাথে জ্ঞানের অন্যান্য বিজ্ঞানের সব শাখার সুসমন্বয়ের মাধ্যমে একটা কল্যাণগামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রেখে চলেছে। এবং আহ পরিণতি সুশাসনের সাথে যে তথ্য প্রযুক্তির যে গভীর একটা সম্পর্ক রয়েছে তা আমরা উপযুক্ত আলোচনার মাধ্যমেই এটা বুঝতে পারি। তো তোমরা পরিণতি সুশাসনের সাথে তথ্য প্রযুক্তির কি সম্পর্ক বা কিভাবে তথ্য প্রযুক্তি পরিণতি সুশাসনকে সমৃদ্ধ করেছে এটা সম্পর্কে আর একটু বিস্তারিত উম, আহ, বই দেখে তোমরা বাড়িতে চেষ্টা করবে। এখন আমি কয়েকটা বিষয় সম্পর্কে তোমাদের ধারণা দিব এই চ্যাপ্টারের, এই অধ্যায়ের আহ টিকা স্বরূপ আর কি। এগুলা ছোট ছোট বিষয়, এগুলা ক নাম্বার কোশ্চেনে বা কতে থাকতে পারে। তোমরা এগুলো মনোযোগ সহকারে শুনবে এবং এই অধ্যায়ের যে পড়াগুলা আর কি এটা এই পর্যন্ত পড়লে আপাতত তোমাদের চলবে। আমি আজকে কয়েকটা শব্দ সম্পর্কে কিছু ব্যাখ্যা দিব। একটা হচ্ছে নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র বলতে কি বোঝায়? প্রাচীন গ্রীসে একটি নগরকে কেন্দ্র করে যে ছোট রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল তাই নগর রাষ্ট্র নামে পরিচিত। এই ধরনের নগর রাষ্ট্রের মধ্যে অ্যাথেন্স ও স্পার্টা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। নগর রাষ্ট্রের জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করতে পারত, অর্থাৎ প্রত্যক্ষ শাসন পদ্ধতি বিরাজমান ছিল। ল্যাটিন ল্যাটিন যে একটা শব্দ আছে, আমরা প্রায় বিভিন্ন আহ, শব্দ আহ, শব্দ বিশ্লেষণ করতে গিয়ে এক ল্যাটিন শব্দের সাথে আমরা পরিচিত হই যে এই শব্দটি ল্যাটিন থেকে উদ্ভূত, মানে সৃষ্টি হয়েছে। এই ল্যাটিন শব্দের মানে হচ্ছে প্রাচীন রোমের ভাষা হলো ল্যাটিন। রোম, রোম নগর, ইতালির রাজধানী যেটা রোম, প্রাচীন রোমের ভাষা হচ্ছে ল্যাটিন। বর্তমানে দক্ষিণ আমেরিকাকে ল্যাটিন আমেরিকা বলে, এখানকার অধিবাসীরা ল্যাটিন ভাষায় কথা বলে। তারপরে সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান বলতে কি বোঝায়? এটা তো সহজ সংজ্ঞা, বিজ্ঞানের যে শাখার মাধ্যমে সমাজের মানুষের জীবন ধারার সুনির্দিষ্ট দিক এবং মানুষের আচার আচরণ, কার্যাবলী, পারস্পরিক সম্পর্ক বিষয়ে পরিপূর্ণরূপে আলোচনা করা হয় তাকে সামাজিক বিজ্ঞান বলে। নাগরিকতা। নাগরিকতা কি? রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে, অর্থাৎ নাগরিকের পরিচয় হচ্ছে নাগরিকতা। কল্যাণমূলক রাষ্ট্র বলতে কি বোঝায়? ব্যক্তি ও সমাজের উন্নতি ও মঙ্গলের জন্য যে রাষ্ট্র কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলা হয়। জনগণের মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা দান করা কল্যাণমূলক রাষ্ট্রের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। নেতৃত্ব বলতে কি বোঝায়? নেতৃত্ব নেতৃত্ব হলো কোন দল বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য নির্দেশ প্রদান, সামনে থেকে সবকিছু পরিচালনা করার মাধ্যমে অন্য লোকদের আচরণ ও কাজকে প্রভাবিত করার যে কৌশল, এটিকে মূলত নেতৃত্ব বলা হয়। নেতৃত্ব হলো নেতার গুণ বা স্বভাবত যা অপরকে আকৃষ্ট করে। তারপর এখানে একটা ব্যাখ্যা আছে সাংবিধানিক। সাংবিধানিক বলতে কি বোঝায়? সাংবিধানিক হচ্ছে, সংবিধান হলো একটা রাষ্ট্রের প্রতিচ্ছবি। বিভাগের মধ্যে ক্ষমতা কিভাবে বণ্টিত হবে, ব্যক্তি সরকারের মধ্যে সম্পর্ক কিরূপ হবে ইত্যাদি বিষয়ে কতগুলো সুনির্দিষ্ট নিয়ম থাকে। এই নিয়ম কানুন, এই নিয়মগুলো লিখিত হতে পারে আবার অলিখিত হতে পারে। এই নিয়ম কানুন গুলোকে সংবিধান বলে। আর সংবিধান সংক্রান্ত যাবতীয় যে বিষয়, যাবতীয় বিষয়কে সাংবিধানিক হিসেবে আখ্যায়িত। আমলাতান্ত্রিক যে ব্যবস্থা, আমলাতান্ত্রিক ব্যবস্থা বলতে কি বোঝায়? শাসন বিভাগের, আমলাতান্ত্রিক যে ব্যবস্থা শাসন বিভাগের অরাজনৈতিক অংশ যারা বেসামরিক কর্মচারী হিসেবে নিযুক্ত হয়ে
রাষ্ট্রের প্রশাসনিক কাজ করেন তারা আমলা নামে পরিচিত। এই আমলাদের বিকেন্দ্রিক মাঝে মধ্যে আসে, ইম্পর্টেন্ট একটা টপিক। বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নের ক্ষমতাকে একক কর্তৃপক্ষ বা কেন্দ্রের হাতে সীমাবদ্ধ রাখার বদলে বিভিন্ন কর্তৃপক্ষ বা কেন্দ্রের মধ্যে যে ছড়িয়ে দেওয়ার যে পদ্ধতি, এটাকে বিকেন্দ্রীকরণ বলে। বিকেন্দ্রীকরণের বিষয়টি রাষ্ট্রীয় প্রশাসন থেকে শুরু করে ব্যবসা প্রশাসন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক হলো আন্তর্জাতিক একটা অর্থনৈতিক সংস্থা। যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশ ও উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক উন্নয়নে বা উন্নয়ন কার্যক্রমে সহায়তা প্রদান করার লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পূর্বে এটি আন্তর্জাতিক পুনর্গঠন উন্নয়ন ব্যাংক IBRD ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অফ ডেভেলপমেন্ট নামে পরিচিত ছিল। বর্তমানে এটা বিশ্ব ব্যাংক নামে পরিচিত। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। 1945 সালের 27 ডিসেম্বর এটি প্রতিষ্ঠা লাভ করে এবং কার্যক্রম শুরু হয় 1946 সালের 25 জুন। মার্ক্সবাদ। মার্ক্সবাদ বলতে কি বোঝায়? মার্ক্সবাদ হলো কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলসের যে মতাদর্শ বা মতবাদ আছে, সেটি মূলত বোঝায়। মার্ক্সবাদের মূল উৎস হচ্ছে তিনটি: জার্মান দর্শন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ব্রিটিশ অর্থনীতি, 3 নম্বর ফরাসি সমাজতান্ত্রিক চিন্তাধারা। মার্ক্সবাদের ভিত্তি হলো দ্বান্দ্বিক যে আসলে বস্তুবাদ। মার্ক্সবাদ অনুযায়ী অর্থনৈতিক কাঠামো বা উৎপাদন পদ্ধতি অনুযায়ী সমাজ কাঠামো গড়ে ওঠে। মার্কস ও এঙ্গেলস প্রমাণ করেন বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে উৎপাদিকা শক্তির বিকাশ ঘটে। এই বিকশিত যে উৎপাদিকা শক্তির সাথে উৎপাদন সম্পর্কের বিরোধ এটা দেখা যায়। এই বিরোধের ফলশ্রুতিতেই পুরনো সমাজ ভেঙে নতুন সমাজ জন্ম নেয়। মার্ক্সীয় ধারণা সমাজ কাঠামো সর্বদাই সমাজস্থ মানুষের জীবন প্রক্রিয়া থেকে উৎসারিত হচ্ছে। তারপরে লাস্ট যে আমি টপিক সম্পর্কে আলোচনা করব, টিকা, যেটাকে বলি সরকারি অর্থ ব্যবস্থা। যে অর্থব্যবস্থায় সরকারের আয় ব্যয় সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয় তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলা হয়। সরকারি অর্থ ব্যবস্থায় রাষ্ট্রের আয় ব্যয় ও ঋণ সংক্রান্ত বিষয়সমূহ পর্যালোচনা করা হয়। সাধারণত সরকারের কেন্দ্রীয় ও স্থানীয় সব প্রতিষ্ঠানের সম্ভাব্য আয় ও ব্যয়ের পদ্ধতি ও নীতি এই অর্থ ব্যবস্থায় আলোচিত হয়ে থাকে। সরকারি আয়ের উৎস, ব্যয়ের খাত ব্যয়ের খাত নির্ধারণের যে প্রশাসনিক ব্যবস্থা, এটাকে সরকারি অর্থ ব্যবস্থা বলে আখ্যায়িত করা যায়। তো আজকে যে পর্যন্ত পড়ালাম এই পর্যন্ত তোমরা একটু মনোযোগ সহকারে বসে। আমার আজকের যে প্রথম অধ্যায় পরিণতির সুশাসন পরিচিতি, এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট যে টপিকস গুলো আসলে আমি আহ, যেটুকু পড়িয়েছি তোমরা এটুকু যদি ফলো করো ভালোভাবে, তোমরা আশা করতেছি এখান থেকে কোশ্চেন আসলে যদি পরীক্ষায় আসে যে কোনো কোশ্চেন তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তবে অবশ্যই বারবার রিভিশন দিতে হবে এবং খাতায় বেশি করে লিখতে হবে। আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই অধ্যায়ের কিছু নৈর্বৃত্তিক সম্পর্কে এবং জ্ঞানমূলক বা অনুধাবনমূলক বা উদ্দীপক সম্পর্কে কিছু কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। আহ সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো এবং নিরাপদে থাকো। আর রুটিন করে নিয়ম অনুযায়ী বাসায় পড়াশোনা করবে এবং অনলাইন ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবে সবাই। কারণ করোনাকালীন সময়ে যে সময়গুলো আসলে চলে যাচ্ছে, রিভিশন বা সিলেবাস শেষ করতে গেলে আসলে প্রতি প্রতি ক্লাসে তোমাদের উপস্থিত থাকাটা জরুরি। তো আজকের মতো আমি এ পর্যন্তই আহ ক্লাস আজকের মতো এখানে শেষ করব। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।